বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু। 3 জন লোকের জন্য 30 কেজি চাল বরাদ্দ আসছে। হ্যাঁ, 3 জনের জন্য 30 কেজি চাল বরাদ্দ আছে। তাহলে প্রতিজনে পাইবে কয় কেজি? 10 কেজি। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জনকে আমি 10 কেজি 10 কেজি 10 কেজি করে দিয়ে দিলাম। কিন্তু একজনের বাচ্চা আছে 3 জন, আরেকজনের 5 জন, আরেকজনের 1 জন। তাহলে কি হইল? মানে একজনের পরিবারের সদস্য হচ্ছে 3 জন, আরেকজনের 5 জন, আরেকজনের 1 জন। তাহলে এর কিন্তু 10 কেজি লাগবে না, আবার এর কিন্তু 10 কেজি হবে না, এর হচ্ছে কোনো রকম হবে। ঠিক আছে? এখন ইকুইটি মানে হচ্ছে যে যার চাহিদা যাই হোক, চাহিদা ইজ নট ফ্যাক্ট, আমি সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দিব, এটা হচ্ছে ইকুইটি। আর ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি হচ্ছে যে যেহেতু তার পরিবারের সদস্য সংখ্যা বেশি, সেজন্য আমি তাকে 5 কেজি তাকে দিব 5 কেজি, যেহেতু তার সদস্য সংখ্যা কম তাকে 5 কেজি দিব, তার 5 কেজি নিয়ে আসি আমি তাকে 15 কেজি দিব, আর তাকে 10 কেজি দিব। মানে যার যতটুকু প্রয়োজন অনুসারে আমি তাকে দিব, এটা হচ্ছে যে ইকুয়ালিটি। তাহলে ইকুইটি আর ইকুয়ালিটির মধ্যে পার্থক্য এরকমই। এটা বলার উদ্দেশ্য কি, কেন বলছি? এটা তো আমাদের টপিকস না। হ্যাঁ, যে যেখান থেকে শিখতে পারে। হ্যাঁ, আপনি যে মেডিসিন বা গাইনি, অনেক শিক্ষিত লোক দেখবেন ফ্যামিলিতে ঝগড়া বিবাদ, ঠিক আছে, বউ চলে যায়, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্ট পারে না। আবার অনেক নিরক্ষর লোকও অনেক ভালো ভালো কাজ করে না। অনেক নিরক্ষর লোক, যেন আমি নিজেও শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, কিন্তু অনেক গ্রামের লোক দেখবেন সে কোনো পড়াশোনা করে নাই, সে কিন্তু আপনার সাথে শুদ্ধ ভাষায় কথা বলবে, ঠিক আছে। হ্যাঁ, বাদামওয়ালা ইংরেজিতে কথা বলে, হ্যাঁ, এটা ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে নিজ থেকে শিক্ষা, আর আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আপনি শিক্ষা যে কোনো জায়গা থেকেই নিতে পারেন। আচ্ছা, তারপরে কথা ছিল হচ্ছে ডায়রিয়াতে হচ্ছে যে আমরা এজিথ্রোমাইসিন ছাড়া আর কি কি ইউজ করতে পারি। মেইনলি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক হিসাবে ডায়রিয়াতে 2 ধরনের জীবাণু থাকে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে অ্যামিবা। হ্যাঁ, তাহলে এই দুইটা হচ্ছে যে মেইনলি থাকে। অ্যামিবা আবার বিভিন্ন রকম আছে, ব্যাকটেরিয়াও বিভিন্ন রকম আছে, আমরা ওই দিকে যাচ্ছি না, বেশি ডিপে গেলে দেখা গেছে মনে থাকবে না। তাহলে ব্যাকটেরিয়ার জন্য কাজ করবে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া কিল করা হচ্ছে এজিথ্রোমাইসিন আছে, সিপ্রোফ্লক্সাসিন আছে, এজিথ্রোমাইসিন, এটাকে জিম্যাক্স বলা হয়। তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, তারপর হচ্ছে সাইফিক্সিমও দিতে পারেন, তারপর লেভোফ্লক্সাসিন দিতে পারেন। হ্যাঁ, এগুলোর মধ্যে যে কোনো একটা দিবেন, তবে সবচেয়ে ভালো কাজ করে এজিথ্রোমাইসিন, সবচেয়ে ভালো কাজ করার কথা সিপ্রোফ্লক্সাসিন, কিন্তু সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে আপনি বাচ্চাকাল থেকে শুরু করে একবার দিতে থাকে। মনে করেন বাচ্চা জন্মগ্রহণ করার পরে আপনি ফার্মেসিতে নিচ্ছেন, সিপ্রোফ্লক্সাসিন দিয়ে দিচ্ছে, এই জন্য সিপ্রোফ্লক্সাসিনটা রেজিস্ট্যান্স হয়ে যায়। রেজিস্ট্যান্সটা কি জিনিস সেটা কে বলতে পারবে? রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। দাঁড়ান, আপনি দাঁড়ান, সুন্দর করে বুঝায় বলেন, সবাইরও বলেন, আমারও বলার দরকার নেই, সবাইরও বলেন যে রেজিস্ট্যান্স কি জিনিস। রেজিস্ট্যান্ট এটা আসলে বলতে গেলে ডায়াবেটিস রোগীদের বেশি হয়, অনেকে অনেক সময় রেজিস্ট্যান্ট হয়ে গেলে ডায়াবেটিস আর কাজ করে না, ইনসুলিনটা তার শরীরে কাজ করে না, বা তার শরীরে দেওয়া হলো এটা। আপনার বাড়ির দিকে ডায়াবেটিসের রোগী আছে দেখছেন নি? সবাই হচ্ছে নিজের ফ্যামিলি থেকে শিখছে। ডায়াবেটিসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে, এখানে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স বলা হয় নাই। হ্যাঁ, তবে দুইটা সেমই। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, না শেষ হয় নাই, আপনার শেষ হয় নাই। হ্যাঁ, ডায়াবেটিসের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কি? কাজ করে না। কেন কাজ করে না? কেন কাজ করে না? সেটা অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যখন হাই পাওয়ার খাওয়ার পরে অনেক সময় দেখা যায় আর কম পাওয়ার ধরে না, আমার ওই হাই পাওয়ারটা খাইতে গেছে শরীর আর ওইটা গ্রহণ করতেছে না, তখন এটা রেজিস্ট্যান্ট হয়ে যায় আর এটা শরীরে কাজ করে।
অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আর কি এরকমটা হয়। আচ্ছা, এটা আপনার মতে, হ্যাঁ, কিন্তু এটা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কেউ আছে রেজিস্ট্যান্স কি জিনিস? এখানে নাকি অনেক কোশ্চেন করে, আমি শুনছি এর আগে, কিন্তু এখন আর কোশ্চেন পাই নাই আমি। ঠিক আছে, আর কারো কোশ্চেন আছে? রেজিস্ট্যান্স কি জিনিস? আর অল্প সামান্য ধারণা থাকলেও বলতে পারে না, বললে হচ্ছে সাহস বাড়ে। হ্যাঁ, রেজিস্ট্যান্স হচ্ছে উনি যেটা বলছে এটা হচ্ছে যে ডায়াবেটিক রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ, আসেন। ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্যান্স আছে, ওইটা একটা, আর এটা একটা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা। আচ্ছা, ডায়াবেটিক রেজিস্ট্যান্স যেহেতু ওনার ডায়াবেটিসের পেশেন্ট আছে, এটা ধারণাটা ক্লিয়ার করে দেই। হ্যাঁ, তাহলে ওনার পার্সোনাল লাইফে উপকার হবে, আপনাদেরও উপকার হবে। ঠিক আছে, তাহলে ডায়াবেটিক রেজিস্ট্যান্স জিনিসটা কি? এটা হচ্ছে যে ডায়াবেটিস জিনিসটা কি? ডায়াবেটিস হচ্ছে শরীরের মধ্যে হচ্ছে যে প্লিহা নামক একটা গ্রন্থ আছে, যেটাকে বলা হয় প্যানক্রিয়াস। ঠিক আছে, না অগ্নাশয়, প্যানক্রিয়াস। হ্যাঁ হ্যাঁ, স্প্লিন বা প্লিহা। আর হচ্ছে প্যানক্রিয়াস হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় নামক একটা ইয়ে আছে, অর্গান আছে, অঙ্গ আছে। হ্যাঁ, আমরা যেরকম গরু জবাই করলে বলি কলিজা কয়টা, কে বলতে পারবে গরুতে কলিজা কয়টা থাকে? কোরবানি আসতেছে সামনে। হ্যাঁ, সামনে কোরবানি আসতেছে এবং লাইফে অনেকগুলো কোরবানি গেছে। ঠিক আছে, এখন কে বলতে পারবে কলিজা কয়টা থাকে গরুর ভিতরে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, যারা যারা বলতে পারবে তারা দাঁড়ান, সাহস যাদের আছে তারা দাঁড়াই যান। এই যে সাহসী লোক দেখতেছি, মহিলাদের মধ্যে সাহসী যারা আছে তারা দাঁড়ান। আর কে আছে? হ্যাঁ, আপনার মতে কয়টা? একটা। আচ্ছা, আপনার মতে? দুইটা। আপনার মতে? কেন বাড়ির মধ্যে? অবশ্য আপনার দেখার সুযোগ কম, কারণ আপনার তো মাংস কাইটা কাইটা বাড়িতে আনে। ঠিক আছে, যারা যারা হচ্ছে আমরা ছেলেরা কাটি, হ্যাঁ, তারা জানে আসলে ভিতরে কয়টা আছে। হ্যাঁ, কাঠটা জানেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসেন। হ্যাঁ, ওনারটা ঠিক আছে, উনি ঠিক বলছে, কলিজা একটা। হ্যাঁ, লিভার, গরুর ক্ষেত্রেও কলিজা একটা, মানুষের ক্ষেত্রেও কলিজা একটা। ঠিক আছে, কলিজা একটা, এটার নাম হচ্ছে লিভার। মানুষে বলে আমার লিভারের সমস্যা। লিভার মানে কি? যকৃত বা কলিজা। যকৃত অনেকে বুঝে না, যারা সায়েন্স পড়ছে, হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের, তারা বুঝবে যকৃত কি। আবার অনেক সায়েন্স হলারাও বুঝে না যকৃত কি, লিভার কি, আবার কলিজা কি। হ্যাঁ, এটার মধ্যে ফ্যাস লাগাই ফেলে। হ্যাঁ, ঠিক আছে, সবাই একই জিনিস। আচ্ছা, হ্যাঁ, কলিজা, যকৃত, লিভার একই জিনিস। ঠিক আছে, যেটা খাইতে অনেক মজা লাগে, সুস্বাদু। কোরবানির পরে সর্বপ্রথম যেটা রান্না করা হয়, হ্যাঁ, রুটি দিয়ে খাওয়া হয়, এক একজন এক একভাবে খাওয়া হয়। ঠিক আছে, কলিজা একটা। আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে যে নর্মালি বলা হয় গ্রামে কলিজা তিনটা, কালি কলিজা, তিলি কলিজা, দলি কলিজা, এরকম নামে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তিনটা কলিজা পাওয়া যায় গরুর। আসল কথা কলিজা পাওয়া যায় একটা। তাহলে একটা হচ্ছে যে ওই যে আর দুইটা কলিজা কই গেছে, একটা হচ্ছে প্যানক্রিয়াস আর একটা হচ্ছে স্প্লিন। ঠিক আছে, একটা হচ্ছে যে প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, আর স্প্লিন মানে প্লিহা। ও তিনোটারে একসাথে কলিজা বানাই আছে। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা আছে হ্যাপসা, পানিতে দিলে বেশি উঠে। হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে বলে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে লাং বা ফুসফুস। ঠিক আছে, একটা হচ্ছে বড় বড় থাকে, ভিতরে বাতাস থাকে, এটা হচ্ছে যে পানিতে যদি রাখে বেশি উঠে, ওটা হচ্ছে যে ফুসফুস বা লাং। ঠিক আছে, ক্লিয়ার নি? বুঝতেছেন নি? বুঝার মতো জিনিসে বলতেছি। হ্যাঁ, কঠিন কিছু বলতেছি না, কঠিন বললে বুঝবেন না। হ্যাঁ, স্প্লিন কোনটা, মানে গরুর কোনটা?
পথটাকে স্প্লিট করে লেখা। আপনার অ্যানাটমি বই আছে না? অ্যানাটমি আজকে বাড়িতে বাসায় গিয়ে সবাই অ্যানাটমি বই দেখবেন। হ্যাঁ, স্প্লিন প্লিয়া লেখা আছে, ছবি দেওয়া আছে। ছবি দেওয়া যদি না থাকে গুগল আছে, গুগলে ঢুকবেন, স্প্লিন লিখে ইয়া দিবেন। হ্যাঁ, শরীরের কোন জায়গায় থাকে প্লিয়াটা? আচ্ছা, স্প্লিন প্লিহা, তারপর হচ্ছে যে ইন্টেস্টাইন মানে অন্ত্র, আঁত, হ্যাঁ, পাকস্থলী, এগুলা সবই হচ্ছে যে পেটের মধ্যে থাকে। হ্যাঁ, বিশেষ করে লিভার, কলিজাটা থাকবে আপনার হচ্ছে ডান দিকে, ঠিক আছে? এই মনে করেন এই চাকনা আছে না, চাকনার নিচে বরাবর হচ্ছে যে এখানেই প্রায় উপরে, মানে এই চাকনা বরাবরই থাকে, এই লেভেলেই থাকে, এই একটু অংশে। হ্যাঁ, না, এই রিজনে হচ্ছে যে লিভারটা থাকে। হ্যাঁ, এই রিজনটাতে। স্যার লিভারের সাথে তো পিত্তথলি থাকে, ওইটা হ্যাঁ, থাকে নাকি? লিভারের নিচেই পিত্তথলি থাকে, ঠিক আছে? মুরগির লিভারের নিচেও পিত্তথলি থাকে। মুরগির কলিজার নিচে, কলিজা থেকে আলাদা করেন না আপনারা পিত্তথলি, যেটা তিতা লাগে যদি ইনকেস যদি লেগে যায়। মানুষের ক্ষেত্রে একই রকম, এই কলিজার নিচেই পিত্তথলি থাকে। এই পিত্তথলিতে কি হয়, পাথর হইতে পারে অথবা ইনফেকশন হইতে পারে, তখন তার এই বুক ব্যথা হইবে। কোন পাশে? ডান পাশে বুক ব্যথা হইতে পারে, এই বরাবর। হ্যাঁ, এটাকে বলা হাইপোকন্ড্রিয়াম। এগুলো পড়াইছে নি আগে অ্যানাটমিতে? অ্যানাটমিতে অ্যাবডোমেনকে 8-9 ভাগে ভাগ করছে। ইপিগ্যাস্ট্রিয়াম, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, তারপর হচ্ছে রাইট লাম্বার, লেফট লাম্বার, তারপর হচ্ছে যে আম্বিলিক্যাল, তারপর হচ্ছে লেফট হচ্ছে যে আইলিয়াক, রাইট আইলিয়াক, আর হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম। মোট 9টা ভাগে ভাগ করছে। হ্যাঁ, এগুলো অ্যানাটমিতে পড়ানো হয়েছে। আচ্ছা, যারা পড়ছে তারা পারে। হ্যাঁ, জিসার বলে যারা পড়ছে তারা, ঠিক আছে? আর যারা পড়ে নাই তারা চুপ করে বসে আছে, ঠিক আছে? পড়াশোনা হচ্ছে নিজের কাছে। এই যে স্কুল বন্ধ, এখন কলেজ বন্ধ। হ্যাঁ, এখন এটা আরও একজন ছাত্রছাত্রীদের জন্য সুবিধা। স্কুল কলেজ বন্ধ থাকা স্টুডেন্টদের জন্য সুবিধা। কেন? সে হচ্ছে যে ওই যে দৌড়াদৌড়ি, স্কুলে দৌড়াদৌড়ি থেকে মুক্ত। সে যদি ইচ্ছা মতো যদি ডেইলি 3-4 ঘন্টা পড়ে তাহলে এনাফ। আর যদি প্রাইভেট, যেটা বুঝে না, এটা প্রাইভেট মাস্টার দিয়ে পড়াইলেই হয়, ঠিক আছে? আর আমাদের হচ্ছে যে যারা শহরের গার্ডিয়ান আছে তারা মনে করে কোচিং সেন্টারে না দিলে পোলাপাইন মানুষ হইতো না, ঠিক আছে? আচ্ছা, আমরা অন্যদিকে যাচ্ছি না কারণ সময় শর্ট। হ্যাঁ, ডায়াবেটিক রেজিস্ট্যান্স। ডায়াবেটিক রেজিস্ট্যান্সটা কি? তা প্যানক্রিয়াসের কথা বলা হয়েছে। প্যানক্রিয়াসে থেকে আমরা একটা বিটা সেল, ওইদিকে যাচ্ছি না। প্যানক্রিয়াস থেকে এখানে অনেক মেকানিজম আছে, ওগুলো বাদ দিই। আমরা ডিরেক্ট বলতে চাই যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন আসবে কোত্থেকে? আসবে প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিনটা হচ্ছে যে যদি কোনোভাবে প্যানক্রিয়াস থেকে তৈরি না হয়, এটা হচ্ছে যে প্যানক্রিয়াসে তৈরি না হয়, কীভাবে বুঝবে? বয়স 30-এর আগে যাদের ডায়াবেটিস হবে, 30-এর আগে যদি ডায়াবেটিস হয়, এটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস তাদের ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে যে ইনসুলিন তৈরি হয় না, এই কারণে তাদের ডায়াবেটিস হয়। আর বিশেষ করে বয়স হয়ে গেলে 40-এর উপরে বা 50-এর উপরে তাদের ডায়াবেটিস হয় 2টা কারণে। একটা হচ্ছে যে ইনসুলিন তৈরি হয়, ঠিক আছে, কিন্তু যে পরিমাণ দরকার, আপনার দরকার হচ্ছে প্রতিদিন ইনসুলিন হচ্ছে মনে করেন 500 মাইক্রোগ্রাম। হ্যাঁ, কিন্তু আপনার তৈরি হচ্ছে 250 মাইক্রোগ্রাম। তাহলে আপনার 250 মাইক্রোগ্রাম ডেফিসিয়েন্সি, ঘাটতি থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে তৈরি হচ্ছে কিন্তু কম তৈরি হচ্ছে, এই কারণেও ডায়াবেটিস হইতে পারে। অথবা এখন তো হচ্ছে মেডিসিন পড়াইতেছি। হ্যাঁ, মেডিসিন এবং ফার্মাকোলজি একসাথে, বুঝছি তো। এখন কি পড়াইতেছি? এটা কিন্তু মেডিসিনের পার্ট। এটা হচ্ছে যে আপনি যদি কম্বিনেশন, জুয়েল ভাই বলছে কিন্তু মেডিসিন আর ফার্মাকোলজি একসাথে পড়ানোর জন্য, কিন্তু আপনাদের ফার্মাকোলজি পড়াবো। এখন আপনাদের সুবিধার জন্য কিন্তু মেডিসিনে চলে গেছে, এটা আপনাদের বোঝার জন্য। কারণ হচ্ছে আমি যদি এটা না বুঝাই তাহলে আপনি ক্লিয়ার হবেন না। আপনি ফার্মাকোলজি ড্রাগে পড়বেন, কিন্তু এটা কেন ব্যবহার করবেন, কেন জানতে হলেও এদিকে যাইতে হবে। হ্যাঁ,
এখন আরেকটা হচ্ছে যে কি স্যার 500 মিলি মাইক্রো 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 এমসি মানে মাইক্রো। স্যার এটা উপরে তৈরি হয়নি, এটা অ্যাভারেজ ধরলাম আমরা, এটাই থাকে যে এরকম না, একটা অ্যাভারেজ অ্যামাউন্ট ধরলাম। আমরা অঙ্ক করার সময় বলি না যে মনে করি এক্স, মনে করি ওয়াই, ঠিক আছে, এরকম এটাও মনে করি, ঠিক আছে। তো এখন আপনার ইনসুলিনের পরিমাণ যদি, আবার আরেকটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার শরীরে আপনি যত খাবারই খান, এটা কি, এটাকে কি বলে? যারা বিজ্ঞান বিভাগে পড়ছে তারা পারবে। হ্যাঁ, বিজ্ঞান বিভাগে কে কে পড়ছেন বলেন? স্যার এটা তো এটা একটা কোষ, কোষের ভিতরে নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, কে কে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে দাঁড়াই যান, হ্যাঁ বসলে বোঝা যায় না। এসএসসি সায়েন্স ছিল, হ্যাঁ এসএসসি 2 4 2 3 6 9 12, টোটাল 12 জন। হ্যাঁ, এই 12 জন ভালো বোঝার কথা, আর না বুঝলে বুঝতে হবে যে তারা সায়েন্সে ভালো করে পড়াশোনা করেন। হ্যাঁ, এই ব্যাপারে আমার একটা স্ট্যাটাস আছে, আমার এমডি সুমন হোসেন দিয়ে চার্জ দিলে আপনি পাবেন আমার ইয়াতে। আমি এক রুগীকে, অন্যদিকে চলে যাচ্ছি আপনাদের কথার কারণে, এক রুগী শর্টে বলতেছে, এক রুগীকে গত 10 কিংবা 15 দিন আগে ফলো আপ দিতে গেছি, যাওয়ার পরে রুগীকে বললাম চাচা আপনার কী সমস্যা? বলতেছে যে আমার পেটে ব্যথা, শর্টে 2 লাইনে বলতেছে। পরে বলতেছে যে, আমি বললাম আপনি কি করেন? এটা জানার উদ্দেশ্য কি, যেমন হচ্ছে বোরটালিন 50, হ্যাঁ বোরটালিন 50, এটা একটার দাম হচ্ছে 10 টাকা। আবার ডাইক্লোভেন 50, একটার দাম, এক পাতার দাম 10 টাকা, কিন্তু একই ওষুধ, ঠিক আছে। তার মানে তাকে ইনকাম অনুযায়ী ওষুধ দিতে হবে। তো তার যদি ইনকাম কম থাকে তাহলে আমি তারা ডাইক্লোভেন দিব, ইনকাম বেশি থাকলে বোরটালিন দিব, ঠিক আছে। তো বলতেছে যে আমি কৃষিকাজ করি কিন্তু আমি ইন্টার পাস শিক্ষিত। তো ইন্টার পাস শিক্ষিত এই কথা বলাতে আমি জানি আমার আব্বা এসএসসি পাস ছিল, উনি মোটামুটি খুবই ভালো জানতো। আমি তখন 4-5 এসেছি, আমার জিজ্ঞাসা করতো বল ডাক্তার আসিবার পুরো রোগী মারা গেল, এটা ইংরেজি কি, ঠিক আছে। আমি স্কুল থেকে আসলে কয়েকদিন পরে জিজ্ঞাসা করতো, তখন আমার ওই কথা মনে পড়ে গেছে। ইন্টার পাস আছে, গল্প করতেছে যে ইন্টার পাস, দেখি আসলে রিয়েল ইন্টার না ফেক ইন্টার, ঠিক আছে। পরে আমি বললাম যে বলেন ডাক্তার আসিবার পুরো রোগী মারা গেল, এটা ইংরেজি কি? বলতে পারছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। পরে এটাও বলে দিল যে এটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট টেন্স, এবং বলতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটা হবে, ফার্স্ট কন্টিনিউয়াসে এটা হবে, ফার্স্ট ইনডিফিনিটে এটা হবে। তো বললাম যে আপনি কি মাঝখানে টিউশনি টিনি করছেন নাকি? কারণ না, টিউশনি টিনি করি নাই, কিছুই করি নাই, তবে যখন পড়ছি খুব ভালো করে পড়ছি। তো বললাম যে অঙ্কে কেমন ছিলেন? অঙ্কে বীজগণিত ভালো ছিলাম, পাটিগণিত খারাপ ছিলাম। তো আমি বললাম যে বলেন a+b হোল স্কয়ারের সূত্র কি? বলতে পারছে। সেজন্য হচ্ছে যারা ভালো করে পড়ছে মরণে আগ পর্যন্ত মনে থাকবে, যারা পড়ে নাই, যারা হচ্ছে যে না বুঝে পড়ছে তাদের মনে থাকবে না। এটা হচ্ছে এক্সাম্পল। বসেন, হ্যাঁ সবাই বসেন। মানে হচ্ছে বিজ্ঞান এমন একটা জিনিস, যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনি মরণে আগের দিন পর্যন্ত মনে থাকবে, না বুঝে পড়লে পরের দিনে ভুলে যাবেন। এটা হচ্ছে কোষ। এখন আমরা যে খাবার খাই, সব খাবারের হচ্ছে যে এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, ডেক্সট্রোজ, বিভিন্ন নাম আছে। আপনি সিম্পলে গ্লুকোজটা মনে রাখেন, গ্লুকোজটা মনে রাখেন। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে ভাতের 99% অংশ হচ্ছে, আমরা যে ভাত খাই 99% অংশ গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজটাই হচ্ছে শক্তির আমাদের মেইন উৎস। যেমন একজন লোক ভাত খায় নাই, ঠিক আছে, ভাত না খাওয়ার কারণ শরীর প্রচণ্ড দুর্বল লাগতেছে, 80 ভাত খেয়েছে, একটু মোটামুটি ভালো লাগতেছে, ঠিক আছে। কীভাবে হয়? ভাত খাওয়ার পরেই তার হচ্ছে সে গ্লুকোজটা পায়, এই গ্লুকোজটা শরীরে যায়। এখন যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা কিন্তু খায়, প্রচুর খায় এবং মোটা, কিন্তু তাদের শরীর দুর্বল। বলে যে শরীর দুর্বল লাগে, হাত পা কাঁপে, কিছুক্ষণ পরপর পিপাসা লাগে, তারপর হচ্ছে যে কিছুক্ষণ পরপর খিদা লাগে, মাথা ঝিমঝিম করে, এরকম। হ্যাঁ, এটা কেন? সে কিন্তু খায়, প্রচুর খায়, কিছুক্ষণ পরপর খায় এবং কিছুক্ষণ পরপর সবই খায়, কিন্তু তারপরও তার খাওয়ার ইচ্ছা আরও বেশি, শরীরও দুর্বল। এটা কেন? আমরা যতই খাই, এই খাবারটা যদি যতক্ষণ পর্যন্ত কোষের ভিতরে না পুষবে ততক্ষণ পর্যন্ত এই খাবারটা কোনো কাজে আসবে না। এখন যাদের ডায়াবেটিক পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে,
তাদের হচ্ছে যে এখানে এই কোষের মধ্যে হচ্ছে যে এক ধরনের রিসেপ্টর থাকে। আমি সহজে বলতেছি, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক জটিল মেকানিজম, ঠিক আছে? আমরা যখন পড়ছি তখন কঠিন ভাষায় পড়ছি, কিন্তু এখন আপনাদেরকে সহজে উপস্থাপন করতেছি। এখন মনে করেন আপনি, এটা হচ্ছে আপনার বাসা, আপনি একজন দারোয়ান রাখছেন, এখানে একজন দারোয়ান আছে, আপনি আসা মাত্রই কিন্তু দরজা খুলে দিবেন, দারোয়ানে খুলে দিবে, আপনাকে জিজ্ঞেসও করবে না কেন আসছেন, কি কারণে আসছেন, হ্যাঁ, কোনো কিছু আসা মাত্রই দরজা খুলে দিবে। কিন্তু আমি অপরিচিত একজন লোক, আমি আসার পরে আমাকে জিজ্ঞাসা করবো আপনি কে, কেন আসছেন, কেন ঢুকতে চান, যদি অপরিচিত হয় আমাকে ঢুকতে দিবে না, ঠিক আছে? ইনসুলিনের ক্ষেত্র একই জিনিস, এখানে রিসেপ্টর থাকে কোষের মধ্যে। এই রিসেপ্টরটা হচ্ছে ইনসুলিনটা এই রিসেপ্টরের সাথে যদি বাইন্ড করে, একসাথে লেগে যায়, তখনই আপনার এই দরজা খুলে দিবে, কোষের দরজা খুলবে। আর যদি ইনসুলিন ছাড়া অন্য কিছু আসে তাহলে এই কোষের দরজা খুলবে না, অপরিচিত। হ্যাঁ, ইনসুলিন রিসেপ্টর মানে হচ্ছে গ্রাহক, মানে এটা হচ্ছে যে এটার সাথে এগুলো হচ্ছে যে রসায়নের কথা, হ্যাঁ, এগুলো অনেক উঁচু স্তরের কথা, এগুলো সহজে বলতেছি, এগুলো জাস্ট মনে রাখেন। রিসেপ্টর নামে একটা জিনিস আছে, রিসেপ্টর বুঝাইতে গেলে 2-3 ক্লাস লাগবে, ঠিক আছে? ওগুলো বাদ দেন। হ্যাঁ, তাহলে এই রিসেপ্টরের সাথে মানে হচ্ছে যে এটাকে দারোয়ান মনে করেন, রিসেপ্টরটা কি দারোয়ান, আর ইনসুলিন হচ্ছে মনে করেন আপনার হচ্ছে যে আপনি মালিক। এখন আপনি আসা মাত্র, ইনসুলিন আসা মাত্রই কিন্তু দরজাটা খুলে যাবে, আর এখানে ইনসুলিন ব্যতীত অন্য যা কিছু আসুক এটা কিন্তু খুলবে না, ঠিক আছে? তাহলে আপনি যদি ইনসুলিন থাকে তাহলে এই কোষের ভিতরে সহজেই কিন্তু গ্লুকোজটা ঢুকে যাচ্ছে, কিন্তু আপনার শরীরে যদি ইনসুলিন না থাকে কোষের ভিতরে আর গ্লুকোজ ঢুকবে না, যদিও বাইরে প্রচুর পরিমাণ খাবার পড়ে আছে, কিন্তু কোষে যাইতে পারতেছে না। কেন যাইতে পারতেছে না? ইনসুলিনের কারণে। ইনসুলিন নাই, এজন্য হচ্ছে গেট খোলে না, কোষে যাচ্ছে না। এটা হচ্ছে ডায়াবেটিসের মেইন মেকানিজম। এবার আরেকটা মেকানিজম আছে, এখানে 4টা দরজা থাকে কোষের মধ্যে, এরকম 3টা দরজাই সেম ফ্যাকাল্টির। 4 নাম্বার দরজা হচ্ছে যে আপনি যদি এক্সারসাইজ করেন এটা নিজে নিজে খুলে যাবে, এক্সারসাইজ, হাঁটা চলা। এই জন্য ডায়াবেটিসের রোগীকে বলা হয় হাঁটলে এই রিসেপ্টর খুলে যাবে, হাঁটলে আপনি খাওয়া দাওয়া করলে গ্লুকোজটা নিজে নিজেই কোষের ভিতরে ঢুকে যাবে, আপনি শক্তি পাবেন। যদিও আপনি ঘুম থেকে উঠলে আপনার কাছে মনে হবে খুব দুর্বল, ঘুম থেকে উঠার পরে মনে হবে খুব দুর্বল, কিন্তু ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করে আসে বসলে দেখবেন এখন একটু মোটামুটি শক্তি লাগতেছে। প্রথমে হাঁটতে ইচ্ছে করে না, তারপরে যখন হাঁটলেন, হাঁটার পরে যখন গ্লুকোজটা ঢুকার পরে ভালো লাগবে। তার মানে হচ্ছে যে যাদের টাকা পয়সা কম তাদের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে এক্সারসাইজ। তবে ব্যায়াম, যারা হচ্ছে যে ডায়াবেটিসের ওষুধ খায়, ব্যায়াম বেশি করা যাবে না, বেশি করলে আবার দেখা গেছে যে এই যে রক্ত থেকে গ্লুকোজ আছে, গ্লুকোজ সব কোষে চলে গেছে, রক্তে আর নাই, তখন এটাকে বলা হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজ সংকট দেখা পড়ে। তো তখন কি হয়, তখন তার শরীর কাঁপে, এই ধরনের। এই জন্য রেস্ট্রিকশন আছে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। আর সেটার জন্য যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদের সবচেয়ে উত্তম উপায় হচ্ছে যে একটা ডায়াবেটিসে চেক করা গ্লুকোমিটার কিনে ফেলা। হচ্ছে যখন খারাপ লাগে তখন চেক দিলেন যে ডায়াবেটিস কত আছে, যদি বেশি থাকে এক্সারসাইজ বেশি, কম থাকলে এক্সারসাইজ কম, খাবার কম, এক্সারসাইজ কম, খাবার বেশি, আর বেশি থাকলে এক্সারসাইজ বেশি, খাবার কম, ঠিক আছে? এই দুইটাই লাইফস্টাইল মডিফিকেশন, মানে হচ্ছে যে জীবনযাত্রার যদি পরিবর্তন আনেন। কোনো কৃষকের ডায়াবেটিস হয় না, রেয়ার। ডায়াবেটিস হলে তার বংশগত কারণে হইলেও সে কন্ট্রোলে থাকে। কোনো কৃষকের ডায়াবেটিস কমপ্লেন আসে না। আমি চশমা পরছি, একজন কৃষকও দেখবেন না চশমা পরে করতে। আমি কেন চশমা পরছি? আমার চোখকে বেশি ইউজ করা হয়েছে, ঠিক আছে, পড়তে হয়েছে, পড়ার কারণে চোখ বেশি ইউজ হয়েছে, এ কারণে চশমা পড়া লাগছে, কিন্তু হ্যাঁ পরিশ্রম বেশি হয়েছে এটা। আর এটা হচ্ছে যে আপনি যদি এক্সারসাইজ করেন এবং কায়িক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলা হয় না, কম হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা আমাদের মেন পড়ায় আসি, তাহলে ওটা গেল। তারপর হচ্ছে পড়া কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অন্য অধ্যায়ের পড়া, পরে পড়ানোর কথা ছিল, আগে পড়াই ফেলতেছি। কারণ কি, এটার সাথে ম্যাচিং আছে, মিল আছে, সে কারণে
এটা বলার উপায় নাই যে স্যার তো মাত্র শুধু এজিথ্রোমাইসিন সিপ্রোফ্লক্সাসিন ডায়রিয়ার মধ্যেই বসে আছে। হ্যাঁ ঠিক আছে, এটার সাথে লিঙ্ক আছে, অন্য অধ্যায় পড়া শেষ হয়ে গেছে, মানে ডায়াবেটিস আপনার পড়া শেষ মেডিসিনের। তাহলে মেডিসিনের ডায়াবেটিস শেষ ডায়রিয়ার কারণে। আরেকটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, এটা ডায়াবেটিসের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। ও সরি, হাইপার রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিকের ক্লাস তো, হ্যাঁ অ্যান্টিবায়োটিকের ক্লাস তো অবশ্যই আছে নেক্সট। তাহলে অ্যান্টিবায়োটিকের দিন এটা বলবো, এটা এটুকুই থাক, ঠিক আছে, গুড আইডিয়া। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে যে এজিথ্রোমাইসিন, এগুলোর মধ্যে যে কোনো একটা দিলে হচ্ছে যে ব্যাকটেরিয়া মারা যাবে। আর হচ্ছে যে এমিবা মারতে পারেন আপনি মেট্রোনিডাজল দিয়ে। হ্যাঁ মেট্রোনিডাজল আর হচ্ছে নিটাজক্সানাইড, এই দুইটাই মনে রাখেন, যেটা জক্স নামে পাওয়া যায়। হ্যাঁ জক্স 500 নামে পাওয়া যায়, এই দুইটা, ঠিক আছে। তাহলে এই দুইটা দিয়ে আপনি মারতে পারেন। তারপরে আসি আমরা আমাদের আজকের পড়া হচ্ছে কি, রেসপিরেটরি সিস্টেমের ড্রাগ। হ্যাঁ শ্বাসনালী ও ফুসফুসের যে ড্রাগ ব্যবহার করা হয়। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা আপনি কোশ্চেন করে ফেলেন, তাহলে পড়া হয়ে যাবে। হ্যাঁ ছোটো ছোটোই কোশ্চেন করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পড়ার মধ্যে থেকে। জি হ্যাঁ, অ্যাজমার নামে হাঁপানি, তারপর অ্যাজমার নামই হাঁপানি। হ্যাঁ কি প্রাপ্তবয়স্ক 18 বছরের উপরে হলে প্রাপ্তবয়স্ক। আর হ্যাঁ বলেন, এটা তো লেখাই আছে, পড়লে তো হয়। ইনফিউশন, হ্যাঁ ইনফিউশন আপনার কখনো লাগবে না। আপনি যদি পল্লী চিকিৎসক হন অথবা জেনারেল প্র্যাকটিশিয়ান হন, ইনফিউশন লাগবে না। কারণ ইনফিউশন মানে কি, ইনফিউশন হচ্ছে স্যালাইন এর মতো দেওয়া। একটা স্যালাইন ব্যাগ আছে, স্যালাইন ব্যাগ থেকে ড্রপে পড়বে। হ্যাঁ এটা হচ্ছে যে ইনফিউশন। তাহলে স্যালাইন, হ্যাঁ পেরিটোনাইটিস হচ্ছে যে আপনার যে পাকস্থলী, তারপর হচ্ছে যে অন্ত্র, তারপর হচ্ছে যে অন্ত্রের মধ্যে দুই ধরনের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, এগুলোর একটা কাভারিং আছে। উপরের যে লেয়ারটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। উপরের কাভারের নাম কি, পেরিটোনিয়াম। এখানে দুইটা জিনিস, পেরিটোনাইটিস, পেরিটন মানে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম। আর আইটিস মানে ইনফ্লামেশন, মানে কি, ইনফ্লামেশন মানে হচ্ছে কি, ব্যথা বা প্রদাহ। তার পেরিটোনিয়ামে ব্যথা মানে, হ্যাঁ পেরিটোনিয়ামে ব্যথা মানে হচ্ছে পেট ব্যথা। হ্যাঁ পেট ব্যথা। পেরিটোনাইটিস মানে হচ্ছে যে পেরিটোনিয়ামে ব্যথা মানে হচ্ছে পেট ব্যথা, এক কথায়। হ্যাঁ তারপর আর্টিকেরিয়া। আচ্ছা আর্টিকেরিয়া জিনিসটা হচ্ছে যে আপনি হচ্ছে যে মনে করেন আপনি একটা আনারস খাইছেন, আনারস খাওয়ার পরে আপনার পুরো শরীর লাল লাল হয়ে গেছে, ফুলে গেছে। তারপর হচ্ছে যে অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা দিতে পারে, এটা প্রথম ক্লাসে বলছি। এই যে খাওয়ার পরে হচ্ছে যে চুলকানি, হ্যাঁ অথবা খাওয়ার পরে আপনার হাঁচি, সর্দি কাশি, এগুলা, এই জিনিসটাকে বলা হয় আর্টিকেরিয়া, মানে হচ্ছে যে অ্যালার্জি সংক্রান্ত জিনিস। হ্যাঁ তারপর
কি হে ফিভার। হে ফিভার হচ্ছে যে আরেকটা এক ধরনের ফিভার, যেমন টাইফয়েডের যে এক ধরনের ফিভার, ডেঙ্গু এক ধরনের ফিভার, তারপর হচ্ছে চিকুনগুনিয়া এক ধরনের ফিভার, কোভিড এক ধরনের ফিভার, তারপর হচ্ছে হেও একটা হচ্ছে যে এক ধরনের জীবাণু দ্বারা হয়, সেজন্য এটা আলাদা নাম হচ্ছে হে ফিভার। হে ফিভার হাই ফিভার সম্পূর্ণ আলাদা কিছু। হে ফিভার হাই ফিভার মানে হচ্ছে যে উচ্চ জ্বর, জ্বরের পরিমাণ যখন 204-এর বেশি হয় তখন সেটাকে বলা হাই ফিভার। আর যদি হচ্ছে যে 101 থেকে 202-এর মধ্যে থাকে ইন্টারমিডিয়েট ফিভার, মানে মিডিয়াম আছে। আর হচ্ছে 101-এর নিচে থাকলে লো ফিভার। হ্যাঁ, তারপর তার অনেক সময় মানে মাথা ঘুরে পড়ে বুকে পিঠে ধরে আছে, এটা আসলে কিছু থেকে হয় কি মাথা ঘুরে পড়ে যায়, না স্যার, ও বুকে পিঠে তো এই কোনো সময় মা খাবার পরে হঠাৎ করে বলে যে বুকে পিঠে ধরে আছে, একটু নড়াচড়া করতে পারতেছে না, হ্যাঁ হ্যাঁ, চাপ বা একটা ব্যথা লাগে এরকম। এটা হচ্ছে যে দুই কারণে হইতে পারে। যদি খাবার পরে হয়, খাবার পরে হইলে হচ্ছে যে তার যে শ্বাস খাদ্যনালীতে যেমন এখানে একটা স্পিংটার থাকে, হ্যাঁ, পাকস্থলীতে আসার আগে এখানে একটা থাকে, স্পিংটার থাকে। মনে করেন এটা পাকস্থলী, এখানে স্পিংটার মানে হচ্ছে যে মতো রাবারের মতো, হ্যাঁ, রাবারের মতো একটা জিনিস থাকে, এটা সংকুচিত থাকে। যখন আপনার খাবারটা আসে তখন এটা প্রসারিত হয়। হ্যাঁ, ওইটা তো অনিচ্ছিক পেশি, হৃদপেশি, কার্ডিয়াক পেশি, ওইদিকে আমরা যাবো না, ওগুলা সবাই বুঝবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমরা রাবারের যে ব্যান্ড পড়ি, ব্যান্ডের মতো, হ্যাঁ, রাবারের ব্যান্ড। আমরা কঠিন ভাষা যাবো না, কঠিন ভাষা এখানে সবাই বুঝবে না, ঠিক আছে। যেটা বুঝবে সেটাই সেদিকে আমরা যাব। আচ্ছা, এই ব্যান্ডের মতো জিনিস আছে, এটা হচ্ছে যে নর্মালি ব্যান্ড যেরকম নর্মালি চিপেয়া থাকে, তারপরে হচ্ছে এটা মোটা করা যায়, চিকন করা যায় রাবারের মতো। এটাও এরকম, যখন আপনার খাবার আসবে এটা নিজে নিজেই প্রসারিত হয়ে যাবে, আবার খাবার চলে গেলে নিজে নিজে সংকুচিত হয়ে থাকে। এখন আপনার কোনোভাবে হচ্ছে যে এখানে যদি কোনোভাবে অ্যাবনর্মালিটি থাকে, কোনো কারণে এটা রিল্যাক্স হলো না, প্রসারিত হলো না, তখন আপনার খাবারটা এখানে আটকে থাকে, তখন মনে হয় বুকে ধরে আছে, খাবার আটকায় আছে, এই ধরনের কমপ্লেন, এটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে যে লং টাইম ঝুঁকে যাদের হচ্ছে যে পিঠে মেরুদণ্ডের সমস্যা থাকে, সে ঝুঁকে অনেকক্ষণ আধা ঘন্টা ধরে বা খেলো ঝুঁকে বসে বসে, তখন হঠাৎ করে তার মেরুদণ্ডের যে ডিস্ক, মেরুদণ্ডটা এরকম থাকে, ইট যেরকম আমরা একটার উপর একটা বসায় বিল্ডিং করি, ঠিক মেরুদণ্ডটাও হচ্ছে এরকম একটা ভার্টিব্রা। বাংলা হচ্ছে কি ভার্টিব্রার বাংলা কি কে বলতে পারবে সায়েন্সের? কশেরুকা। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, ঠিক আছে, কশেরুকা। এই কশেরুকা এরকম একটার উপর আরেকটা বসে থাকে, কারণ আপনি যখন ঝুঁকেন তখন এটাও কিন্তু ঝুঁকে, ঠিক আছে। মাঝখানে আবার ডেস্ক আছে। ডেস্ক বলতে কি, মাঝখানে আমরা যেরকম ইটের মাঝখানে সিমেন্ট দিই না, সিমেন্টের একটা প্রলেপ দিই, হ্যাঁ, এরকমই ঠিক সেম লেভেলে এরকমই থাকে। তখন আপনি যখন ঝুঁকে খান তখন এটা দেখা গেছে যে এটাও ঝুঁকে যায়, তখন হঠাৎ করে যখন সোজা হন তখন এই ইনজুরিটা বাড়ে, তখনই মনে হয় যে বুকের পিঠে ধরে আছে, ঠিক আছে। এটা দুইটা কারণে হইতে পারে, আপনার পাকস্থলী সংক্রান্ত কোনো সমস্যার কারণে হইতে পারে, অথবা মেরুদণ্ড সংক্রান্ত যে কোনো সমস্যার কারণে হইতে পারে। তাহলে সেটা এক্সক্লুড করতে হবে কেন হয়েছে। স্যার, পাকস্থলী হতে হলে বা ইয়াতে হলে ডিসপ্রলাপে হলে কি আলাদা ব্যথাটা আলাদা জায়গায় হয় নাকি একই জায়গায় হয়? দুইটাতে একই জায়গায়। যেমন আপনার পেটের মধ্যেই তো অনেক কিছু আছে, এখন কোনটার কারণে হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে হ্যাঁ। তারপরে আর কোশ্চেন শেষ নাকি? তারপরে আমরা পড়ায় আসি। হ্যাঁ, কোশ্চেন থেকে শিখছেন আপনারা কিছু? ওনার কোশ্চেন থেকে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে যে হাঁপানির ওষুধ, হ্যাঁ, অ্যাজমা, অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ে আসতে, শ্বাসকষ্ট কি কি কারণে হইতে পারে? অনেক কারণে শ্বাসকষ্ট হইতে পারে, হ্যাঁ। তাহলে আপনি হচ্ছে যে সর্বপ্রথম তার হিস্ট্রি নিতে হবে যে শ্বাসকষ্ট কখন থেকে, হ্যাঁ। ওগুলো হচ্ছে যে জাস্ট শ্বাসকষ্ট দেখলে শ্বাসকষ্টের ওষুধ, হাঁপানির ওষুধ কি, হাঁপানি কিন্তু আপনি ডায়াগনোসিস করা সম্ভব না, হ্যাঁ। কারণ হচ্ছে হাঁপানি ডায়াগনোসিস করতে হলে আপনাকে একটা এক্সরে করতে হবে, তারপর রক্তের পরীক্ষা করতে হবে, তারপরে হচ্ছে যে আরও দেখা গেছে যে স্পুটাম, থুতু, এটা পরীক্ষা করতে হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। তাহলে আপনি চাইলেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, পারবেন?
বললে চিকিৎসকরা কি পরীক্ষা নিরীক্ষা করতে পারবে? পারবে না। হ্যাঁ, আচ্ছা। বরং নিয়ম হচ্ছে বাংলাদেশে তো করে, তারপরও নিয়ম হচ্ছে এমবিবিএস ডাক্তার ছাড়া কেউই কোনো প্রেসক্রাইবে করতে পারবে না। বাংলাদেশে তো এগুলা নিয়ম মেনটেন করা হয় না। আচ্ছা, তো এখন আপনি হচ্ছে যে শ্বাসকষ্ট নিয়ে যদি অ্যাজমা বা হাঁফানির কারণে হয়, আপনি যদি জানেন যে এটা হাঁফানি, আগে ডায়াগনোসিস হয়ে গেছে যে হাঁফানি, তাহলে আপনি কি দিবেন? আপনি হচ্ছে যে একটা মন্টেলুকাস্ট দিতে পারেন। হ্যাঁ, মোনাস 10, মোনাস 4 আছে, 5 আছে, 10 আছে। হ্যাঁ, মিলিগ্রাম। এটার নাম হচ্ছে মন্টেলুকাস্ট। ঠিক আছে, এখন 4, 5, 10 হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক লোককে দিবেন। আর হচ্ছে যে যেহেতু এটা পিচ্ছি কালো হয় সেজন্য 4, 5 রাখা হয়েছে। বিশেষ করে বেশি ছোট বাচ্চাদের হচ্ছে যে, হ্যাঁ বেশি ছোট বলতে কি 5 থেকে 5 বছরের উপরের বয়স হচ্ছে যে 4 যেটা, এটা কিন্তু সিওবল, চুষে খাওয়া যায়। ঠিক আছে, 4টা। আর 5 আর হচ্ছে 10, এটা হচ্ছে যে গিলে। 3 বছরের বাচ্চাকে না, এগুলো হচ্ছে কষাস্তি। যে কোনো আপনারা যখন প্র্যাকটিস করবেন বাচ্চা দেখলে সচেতনভাবে ইয়ে করতে হবে। যেমন দিলে তো আপনি সবই দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে যে বাংলাদেশে তো হচ্ছে যে কোনো কিছুই প্রোটোকল অনুযায়ী হয় না। আপনি দিলে তো তার হচ্ছে যে মনে করেন এক ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে না, আপনি দিলে চাইলে তো দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। দিলে কি সে না করে? হ্যাঁ, কিন্তু 3 বছরের নিচে দেওয়াটা যৌক্তিক না, অযৌক্তিক। 3 বছরের নিচে দিলে, হ্যাঁ 3 বছর বইয়ে ভুল হবে। এই আপনার বইতে যেগুলো লেখছে, বইতে হচ্ছে যে ম্যাক্সিমামে ভুল আছে, থাকতে পারে। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে কপি করা বই, এগুলো হচ্ছে কোনো রেফারেন্স না। হ্যাঁ, এগুলো হচ্ছে ফটোকপি বলতে মনে করেন আমি পড়ে আসছি মেডিকেল থেকে, এবার আমি একটা বই লিখলাম, এটা মনে করেন আমি এটা লিখছি, তাহলে কি আমি 100% সঠিক লিখবো? কখনো 100% সঠিক লিখতে পারবো না, ভুল হবে। হ্যাঁ, যতটুকু মনে আছে ততটুকু লিখবি। ঠিক আছে, হ্যাঁ 3 বছরের নিচে না দেওয়াই ভালো। কারণ হচ্ছে যে এটার আবার প্রত্যেক ওষুধেরই সাইড এফেক্ট আছে। আপনি যে নর্মালি একটা প্যারাসিটামল দিবেন, প্যারাসিটামল যেটা আমরা অ্যাভেলেবেল খাই, হ্যাঁ এটারও সাইড এফেক্ট আছে অনেক। একটা জন্ডিসের পেশেন্ট, জন্ডিস তো আমরা মনে করি প্রস্রাব হলুদ হইলে জন্ডিস, আর হচ্ছে একটা জন্ডিসের সিরাপ খাই ফেলি। হ্যাঁ, সিরাপ খাইলেই খালাস, শেষ, জন্ডিস ভালো হয়ে গেছে। আসলে জিনিসটা এরকম না। জন্ডিস হবে তখনই যখন আপনার এসবিএস এজি পজিটিভ হবে, তখন, অথবা আপনার সিরাম বিলিরুবিন, এটা হচ্ছে পরীক্ষা করলেই বোঝা যাবে, সিরাম বিলিরুবিন লেভেল বেড়ে যাবে। এটা কখন বাড়তে পারে? জন্ডিস থাকলে আপনার কিছু লক্ষণ দেখা দেবে, পেট ব্যথা, যেমন ওই পিত্তথলির কথা বলছে যে পিত্তথলিতে যদি ফাতর হয় তখন আপনার জন্ডিস হতে পারে। তারপরে হচ্ছে যে আপনার যদি এসবিএস এজি পজিটিভ হয় তখন জন্ডিস হবে। এছাড়া যে আপনি গরমে থাকলেন, শীতে থাকলেন, একটু রোদে গেছেন, প্রস্রাব হলুদ হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, এটা জন্ডিস এত সোজা না। ঠিক আছে, জন্ডিস অনেক জটিল রোগ। আমরা যেরকম প্রস্রাব হলে হলুদ হলে বলি জন্ডিস, একটা হচ্ছে জন্ডিসের জন্য কি সিরাপ দেয় ফার্মাসিওয়ালা, জন্ডিস লিকার টিকার কী জানি আছে এরকম। ঠিক আছে, হ্যাঁ ভিটামিন সিরাপ বা বাচ্চাদের ক্ষেত্রে বাদ, আপনি যদি পানি কম খান, ডেলি পানি কম খাইলে আপনার প্রস্রাব হলুদ হবে। কিন্তু এটা হচ্ছে যে তখন হচ্ছে যে এটা ক্রেডিট নেই গ্রাম্য চিকিৎসার, বিশেষ করে যারা হচ্ছে যে ঝাড়ফুঁক করে বা ইয়ে করে, এগুলো যদিও অপ্রাসঙ্গিক, এগুলো জানা, এগুলো পড়ার অংশ। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রেডিট নেওয়া হয়। যে মনে করেন জন্ডিস হচ্ছে যে 97% জন্ডিস যদি এসবিএস এজি এর কারণেও হয়, অথবা কোলেসিস্টেটিসের কারণে, এটা হচ্ছে যে অপারেশন ব্যতীত যাবে না, এসবিএস এজির কারণেও হয়, তাহলে 97% নিজে নিজে ভালো হয়ে যায়। আপনি কোনো চিকিৎসা করতে হবে না, জাস্ট হচ্ছে রেস্টে থাকবেন,
ডাবের পানি খাবেন, আর হচ্ছে যে এগুলা শেষ। কিন্তু আপনি যে দেখা গেছে যে ওই যে জন্ডিসের ফাইল খান বা ওঠা খান, ওটা কিন্তু আরও শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, হার্বাল ওষুধ ভালো হার্বাল নাকি আমরা যেটা প্র্যাকটিস করি এটা কি অ্যালোপ্যাথিক? আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক। কোনটাতে বেশি সাইড এফেক্ট? হার্বাল, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক? কার মতে কোনটা? হ্যাঁ, 5 জন দাঁড়ান। হ্যাঁ, সাহসী 5 জন দাঁড়ান। 5 জনে 5 রকম যুক্তি দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি দাঁড়ান। আর কে বলবে? হ্যাঁ দাঁড়ান। আর কে বলবে? আর কে? 3 জন হয়েছে, আর 2 জন। মহিলাদের মধ্যে 1 জন দাঁড়ান। সাহসী মহিলা কে আছে? হ্যাঁ, আপনি দাঁড়ান, আপনি তো কোশ্চেন করেন অনেক। আর 2, 4, আর 1 জন। আচ্ছা, আপনি কিসের পক্ষে যুক্তি দিবেন? হার্বালের পক্ষে। অ্যালোপ্যাথিকের পক্ষে কে দিবে? অ্যালোপ্যাথিক। আপনি? না না, কোনটাতে সাইড, কথা হচ্ছে, কোশ্চেন হচ্ছে কোনটাতে সাইড এফেক্ট বেশি। না, এটা যুক্তি দিয়ে পরে 3 জনকে সিলেক্ট করা হবে, যুক্তি দিবে জাজদের মতে, ঠিক আছে? হ্যাঁ, মানে হচ্ছে কোশ্চেনটা বুঝেন, কোশ্চেন বুঝেন। কোশ্চেন হচ্ছে হোমিওপ্যাথি, হার্বাল, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এই তিন টাইপের মেডিসিন আমরা ইউজ করি, যে ব্যবহার করি। আর একটা হচ্ছে তাবিজ। হ্যাঁ, এটা বাদ দিলাম, কবিরাজি, এটা বাদ দিয়ে কবিরাজিটা করা হয় হার্বাল দিয়ে। হ্যাঁ, ওটা কবিরাজিটা এটার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এই 3 ধরনের চিকিৎসার মধ্যে কোনটাতে সাইড এফেক্ট বেশি? প্রত্যেকে নিজের মতো করে যুক্তি উপস্থাপন করতে পারেন। এখানে হচ্ছে যে খোলা, এখানে নিজের মতো করে যুক্তি উপস্থাপন করবেন। 3টার পক্ষে 3 জন। আপনি হচ্ছে হার্বালের পক্ষে 1 জন পাওয়া গেছে। আচ্ছা, আর অ্যালোপ্যাথিকের কে আছে? আপনি। আর হোমিওপ্যাথিক কে ভালো পারবেন? যার কনফিডেন্স বেশি হাতে দাঁড়াই থাকেন, যার কম হাতে বসে যান। আচ্ছা, আপনার কি? অ্যালোপ্যাথিক। অ্যালোপ্যাথিক কার আছে? উনি অ্যালোপ্যাথিক। আচ্ছা, 3 জন হয়ে গেছে। এবার আপনার তো হার্বাল। হ্যাঁ, আপনি বলেন, হার্বালে সাইড এফেক্ট বেশি না কম? কোনটাতে আপনার সাইড এফেক্ট বেশি? আপনি বলছেন হার্বালে কি সমস্যা, সুবিধা কি, অসুবিধা কি বলেন? বা হার্বালে সুবিধা দেখবেন, অসুবিধা। আচ্ছা, অসুবিধা কি দেখেন? অসুবিধা হচ্ছে স্যার, হার্বাল যে ওষুধ যারা বানাচ্ছে, বলেন, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু মনে করেন অ্যালোপ্যাথিককে, আপনি অ্যালোপ্যাথি, হ্যাঁ বলেন, অ্যালোপ্যাথিকের সুবিধা 1 নম্বর, 2 নম্বর সাইড এফেক্ট। কোনটা সাইড এফেক্ট বেশি? এটা কিন্তু মেইন কোশ্চেন। সাইড এফেক্ট বেশি। আচ্ছা, কাজ দ্রুত করে। আর হচ্ছে যে হার্বালের সাইড এফেক্ট নাই। আর হোমিওপ্যাথির সাইড এফেক্ট এটা সঠিক জানেন না। আচ্ছা, আপনার মতে? হোমিওপ্যাথিক রোগ পরিমাণে ওষুধ বলে এটা দ্রুত কাজ করে, হ্যাঁ। আর যদি রোগ পরিমাণে না পড়ে সাইড এফেক্টটা বেশি হয়। কিন্তু অ্যালোপ্যাথিতে যদি সাইড এফেক্টটা হয় তো অন্য ওষুধ দিয়ে সারানো যায়, কিন্তু হোমিওপ্যাথিতে সারানো যায় না। আর হার্বাল খাইনি, হার্বাল বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে। আর কারো যুক্তি আছে? 3 জনের যুক্তি শুনলাম, 3টার পক্ষে কোনো পক্ষে বিপক্ষে কোনো যুক্তি আছে কিনা? এটা তো এখানে বললে কেউ হাসাহাসিও করবে না, আর কেউ বললে আপনার প্লাস পয়েন্ট, আপনার বলার একটা এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা বিতর্কের মতো আর কি। হ্যাঁ, কারণ কি হার্বাল যদি মনে করেন গাছ-গাছরা ওষুধ, আসলে যদি গাছ-গাছরার রস থেকে থাকে তাহলে কিন্তু শরীরে কাজ করে, এবং এটা কোনো সাইড এফেক্ট থাকে না। সাইড এফেক্ট, প্রাকৃতিক যে ওষুধটা আমরা খাই, আচ্ছা, হ্যাঁ, লতা পাতা এগুলো থেকে যে ওষুধটা খাই ওটা কিন্তু সাইড এফেক্ট থাকে না। সাইড এফেক্ট থাকে না। আচ্ছা, আপনার মতে এটা, তার মানে হচ্ছে হার্বাল সাইড এফেক্ট মুক্ত। অ্যালোপ্যাথিতে সাইড এফেক্ট আছে, এটা সবাই শিওর, সবাই শিওর নাকি? আচ্ছা, না, এখানে কথা আছে, অ্যালোপ্যাথিতে সাইড এফেক্ট আছে, এটা সবাই শিওর। হার্বালের সাইড এফেক্ট আছে কি নাই এটা সবাই শিওর না। হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট আছে কি নাই এটা সবাই শিওর না। কথা তো মূল কথা এটা না। আচ্ছা, এখন কাহিনী কি? কাহিনী হচ্ছে যে এই যে অ্যালোপ্যাথি,
অ্যালোপ্যাথি হচ্ছে যে এখানে এটাও একটা ইন্টারেস্টিং বিষয়, এটা জানা দরকার। এখন আপনি যদি আপনার মামার বাড়িতে গেলেন, আপনি কিন্তু আপনার মামার বাড়ি সম্পর্কে টোটাল ধারণা যদি থাকে, মানে আপনি মামার বাড়ির সম্পর্কে কিন্তু আপনি টোটাল ধারণা পজিটিভ নেগেটিভ দুইটাই জানবেন, যেহেতু আপনি আপনার ভাগিনা। আরেকদিন হঠাৎ করে দুইজন গেল নতুন করে, একজনের লগে একজনের সাথে খুব রাফ ব্যবহার করলো আপনার মামা, তাহলে উনি মনে করলো যে আপনার মামা খুবই খারাপ। আরেকজনের সাথে খুব ভালো ব্যবহার করলো, উনি মনে করলো খুব ভালো। আর আপনি মনে করলেন আপনি তো সবই জানেন A to Z, আসলে কি ভালো আসলে কি খারাপ। আপনি জানেন যে আমার মামা মিডিয়াম, ভালো হইলে ভালো, হইলে খারাপ। অ্যালোপ্যাথির ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যালোপ্যাথি ওষুধ হচ্ছে বাজারে আসার জন্য মিনিমাম 10 বছর সময় নিতে হয়। আপনি একটা ওষুধ আবিষ্কার করছেন, ওষুধ আবিষ্কার করার পরে আপনি এটা বাজারে ছাড়তে মিনিমাম 10 বছর সময় লাগবে। 10 বছরের আগে আপনি এটা বাজারে ছাড়তে পারবেন না। এখন এই 10 বছরের মধ্যে আপনার ওষুধের সুবিধা কি অসুবিধা কি, তারপর হচ্ছে কাকে দিতে পারবেন কাকে দিতে পারবেন না, এটা কোথায় কাজ করবে, কিভাবে শরীর থেকে বের হবে, আপনি কোন কোন রুটে দিতে পারবেন কোন কোন রুটে দিতে পারবেন না, A to Z সব আপনাকে ডিটেলস ব্যাখ্যা করে করতে হবে। তাহলে এটার কিন্তু আপনি 10 বছরে এটা সাইড এফেক্ট আপনি জানেন বলেই আপনি মনে করেন যে এটা সাইড এফেক্ট আছে, কিন্তু ওনারা কোনো রিসার্চই করেন না এটা কি সাইড এফেক্ট আছে না নাই। তাহলে ওনারা কিভাবে বলবে যে এটাতে সাইড এফেক্ট আছে বা নাই? ঠিক আছে, হোমিওপ্যাথির ক্ষেত্র হচ্ছে যে রিসার্চ আছে হোমিওপ্যাথিতে, তবে এটা 20%, খুবই লিমিটেড। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা সারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে নাকি? হোমিওপ্যাথি হচ্ছে যে তারাও জানে। আচ্ছা, এটা হচ্ছে 20% রিসার্চেবল। এটাতে বাংলাদেশে এগুলো রিসার্চ করে না, এগুলো হচ্ছে যে জাপান বা অন্যান্য দেশে, জার্মান ওইসব দেশে রিসার্চ করে। হ্যাঁ, ওইসব দেশের বাংলাদেশের রিয়েল ওষুধটা আসে না, জার্মান থেকে যদি রিয়েল ওষুধ আসে তাহলে কাজ করবে। হ্যাঁ, তবে ওটারও রিসার্চ লিমিটেড। এখন জিনিসটা হচ্ছে যে এই যে হার্বাল থেকেই কিন্তু অ্যালোপ্যাথিটা আসে, গাছ কাঁচামালটা কিন্তু এখান থেকেই আসে। এখান থেকে আসার পরে আপনার বোঝানো হয় কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ। এখন মনে করেন আপনার হচ্ছে যে এখানে মনে করেন আপনি অর্জুন গাছ, হ্যাঁ অর্জুন গাছে আমরা জানি সবাই হার্টের কাজ করে, আমরা পড়ছি নি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা পড়ছে যে অর্জুন গাছের ছাল হার্টের কাজ করে। এখন অর্জুন গাছের ছাল হচ্ছে হার্বাল। এই ছাল থেকে আপনার শরীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে যতটুকু দরকার এবং যতটুকু সে টলার করতে পারবে অতটুকু অ্যালোপ্যাথি নিয়ে আসছে। মানে আপনি খাইতে পারবেন মনে করেন 5 mg, তাহলে আপনার এখানে 5 mg হিসেবে ট্যাবলেট তৈরি করে দিছে ওনারা। কিন্তু আপনি হার্বাল ওনারা কি করছে, আপনারা এটারে দেখা গেছে গুঁড়া কইরা বোতলে ঢুকাই দিছে। কারণ আপনি কি 5 mg খাইতে পারবেন না 10 mg খাইতে পারবেন, আপনি খাই ফেলছেন একবার মনে করেন 50 mg। তারা 5 mg খাওয়াইয়া চিন্তিত যে আপনার এই সমস্যা হইতে পারে, আর ওনারা 50 mg খাওয়াইয়াও কইতেছে যে আপনার কোনো সমস্যা নাই, সম্পূর্ণ ঝামেলা মুক্ত। বিজ্ঞাপন দেয় না টিভিতে, এক ওষুধে সকল রোগের সমাধান। ঠিক আছে, এটাও হচ্ছে এরকম যে এক ওষুধে আপনার সকল রোগের সমাধান করবে। আসল কথা কোনো সমাধান নাই, আরও আপনার সমস্যা বাড়াই দেবে। আপনার কিডনির সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, লাঙের সমস্যা হবে। আপনি অ্যালোপ্যাথির সাইড এফেক্টটা জানেন, কারণ কি আপনাকে জানানো হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে বাংলাদেশে যদি কোনো ফেসবুক যদি না থাকতো বাংলাদেশে, তাহলে করোনা ভাইরাসের সাইড এফেক্ট, লক্ষণ, উপকারিতা অপকারিতা এগুলো কেউ জানতো না। ঠিক আছে, আপনাকে জানাইলে আমরা জানবো। ওনারা জানাইছে সাইড এফেক্ট, আপনারা জানেন সাইড এফেক্ট। ওনারা জানাই নাই, এজন্য আপনি জানেন সাইড এফেক্ট নাই। ওনারাও জানায় নাই সাইড এফেক্ট, এই জন্য আপনি জানেন সাইড এফেক্ট নাই। আসল কথা এই দুইটাতে সাইড এফেক্ট সবচেয়ে বেশি।
AD ঘটাতে অনুপাতিক হারে কম। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, যদিও এটা অপ্রাসঙ্গিক, কিন্তু জানার বিষয় জানলে সুবিধা। হ্যাঁ, আমরা কি শুধু পড়াশোনাই করব নাকি যেটা জানা দরকার এটাও কিন্তু পড়ার অংশ? হ্যাঁ, হ্যাঁ, এটা আমি তিনটা ড্রাগের নাম পড়ে গেলাম, ড্রাগের নাম তো বইতে আছে, বই থেকে পড়েন, কিন্তু যেটা রিয়েল ইনফরমেশন সেটা জানাই হচ্ছে আপনার মেইন ইয়ে।